ইরান আমেরিকার যুদ্ধে কোন পক্ষ জিতলো কোন পক্ষ জিতলো না, কোন পক্ষের ধ্বংসাত্মক ভূমিকা বেশি, কোন পক্ষের সুবিধা বেশি, এর চাইতেও বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে পাকিস্তান এবং ভারত যে কে কী সুবিধা পেল। কেন এই কথাগুলো বলছি, আপনি একটু বিচার বিশ্লেষণ করে থাকেন। সমগ্র ভারতবর্ষের মধ্যে এটা খুব জোরে সোরে প্রচার করা হয়, নরেন্দ্র মোদী বিশ্ব ত্রাণকর্তা, নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের অন্যতম। আপনি ভারতীয় এমন কোনো চ্যানেল নাই, সবগুলো চ্যানেলে দেখবেন যে ভারতীয় আধিপত্যবাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী ছড়ানোর জন্য তাদের এমন ধরনের স্টিমুলি কাজ করে যেটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা যদি একটু হিসাব করে দেখেন যে আমেরিকান প্রেসিডেন্ট আসিফ মনিরকে ফোন দিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ অবস্থা, এই যুদ্ধ অবস্থাকে বিরত রাখার জন্য, যুদ্ধকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করে। তারই প্রেক্ষিতে আপনি যদি কূটনৈতিক ভাষায় বিশ্লেষণ করতে চান, ডিপ্লোমেসির ভাষায় বিশ্লেষণ করতে চান, তাহলে দেখবেন যে ভারত এখানে নাই হয়ে গেছে। কেন এই কথা বলছি? কারণ ডিপ্লোমেসিতে এই যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধ সারা পৃথিবীব্যাপী এমনভাবে স্পেকুলেট হয়েছে, এমনভাবে স্প্রিড আউট হয়েছে, যেটা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যেই অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে গেছে। যখন ভারতের মতো এত বড় রাষ্ট্র, যেখানে পাকিস্তানের চাইতেও প্রায় 10 গুণের কাছাকাছি এত বড় একটা রাষ্ট্র, যেখানে একটা যুদ্ধ অবস্থা স্থিতি অবস্থা আনার জন্য বা স্থগিত অবস্থা আনার জন্য চেষ্টা করার কথা ছিল নরেন্দ্র মোদী, সেইখানে নরেন্দ্র মোদী ফেইল হয়েছে। এখন এই বিষয়টা পরবর্তী রাজনীতির মার্কেটে, পরবর্তী রাজনীতির মোড়ে যদি চিন্তা করেন, তাহলে পাকিস্তান অনেক দূরে এগিয়ে গেছে। কারণ যখনই আপনি পাকিস্তানের কথা আসবে, তখনই দেখবেন যে এই ভারতের এই প্রসঙ্গটা আসবে। ভারত যদি এত বড় নেতৃত্ব হয়ে থাকে, এত বড় কূটকৌশল ডিপ্লোমেসি জেনে থাকে, তাহলে তো ভারতের এইখানে মিটিগেটর হিসেবে কাজ করার কথা ছিল, ভারত এখানে মিডিয়েটর হিসেবে কাজ করার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। সুতরাং এটা খুবই স্পষ্টত লক্ষণীয় যে আপনার পরবর্তী প্রজন্মের রাজনীতি, পরবর্তী প্রজন্মের যে পৃথিবীব্যাপী যে ডিপ্লোমেসির রাজনীতি, সেই রাজনীতিতে পাকিস্তান অনেক দূরে এগিয়ে গেছে। আমরা এটা সকলেই জানি যে বাংলাদেশকে অনেক সংক্ষিপ্ত আকারে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করে ভারতের, এটা সব দিক থেকেই থাকে। ভারতের চ্যানেল বলেন আর ভারতের আপনার রাজনীতি ব্যক্তিবর্গ বলেন, সব দিক থেকেই। কিন্তু সেটা পাকিস্তানের উপরে এই প্রেশারটা কেন যায় না? এর একমাত্র লক্ষ্য হলো পাকিস্তানের পিছনে বাঘা বাঘা লোকগুলো কাজ করে, যেটা তার অন্যতম উদাহরণ হয়ে গেছে যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধ থামানোর জন্য দেখেন তখন ছিল প্রচেষ্টা মাত্র, কিন্তু এখন যে সংলাপ শুরু হয়ে গেছে, সম্মেলন আবার নতুন করে আয়োজন করার চেষ্টা করতেছে এবং এটা বসবে। এই সম্মেলনে কিন্তু ইরানের যে চুক্তিপত্র আছে, ইরানের যে কন্ডিশন আছে, সেই কন্ডিশন কিন্তু তারা মেনে নেওয়ার চেষ্টা করবে আমেরিকা। ইতিমধ্যেই আপনারা জানেন $2,000 মতো, 2 লক্ষ মার্কিন ডলারের মতো যে স্থগিত অবস্থা ইরানের যে অর্থ সম্পদ আটকে রেখেছে আমেরিকা, সেই অর্থ সম্পদ ছাড় করাবে। এই যুদ্ধের কিন্তু এটাও একটা শর্ত। এখন এই শর্ত মেনেও যদি আমেরিকা এই পাকিস্তানের সম্মেলনে অংশগ্রহণ করে তাদের যদি এই বিষয়গুলো মেনে নেয়, তাহলে কিন্তু এটা পাকিস্তানের জন্য যত বড় জয়, তার চেয়ে তো বেশি জয় হলো আপনার ইরান এবং আমেরিকার দুই পক্ষেরই জয়। আর সবচেয়ে বেশি পরাজয় ঘটবে হলো ভারতবর্ষের। সুতরাং ভারতের যে রাজনীতি, ঘুণে ধরা যে সংস্কৃতির রাজনীতি, ভারতের যে হিন্দুত্ববাদের রাজনীতি, সেই রাজনীতিতে একেবারেই নাই হয়ে গেল। আমরা পূর্ববর্তী বিভিন্ন লেখায় এবং গবেষণায় দেখানোর চেষ্টা করেছি যে ভারতবর্ষের যে হিন্দুত্ববাদের রাজনীতি, সেই রাজনীতি একবারে নষ্ট হয়ে গেছে ভিতর থেকে। এই রাজনীতিকে এতভাবে নোংরা হয়ে গেছে যে এই রাজনীতি থেকে উঠে আসা আর কোনোভাবেই সম্ভব না। আর এই আমেরিকা এবং ইরানের যুদ্ধকে কেন্দ্র করে এটা আরও একবারে বিনষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা যদি সংস্কার এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি দেশ এবং দেশের বাইরে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই, তাহলে আমাদের এই সংস্কার এবং ইনসাফ ভিত্তিক রাজনীতির কেন্দ্রিক কথাবার্তা বলতে হবে একে অপরের মধ্যে।